নমস্কার। সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনীর আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। স্টুডিও পিয়ানিজম এবং ভিজুয়াল অডিও থিয়েটারের নতুন শো সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনীর আড্ডায়, আর আমি সায়ন্তনী প্রত্যেক দিন সন্ধে 6টায় তোমাদের সাথে থাকি ভিজুয়াল অডিও থিয়েটারের ফেসবুকের পেজে আর স্টুডিও পিয়ানিজমর ইউটিউব চ্যানেলে প্রতিদিন সন্ধে 6টায় তোমাদের সঙ্গে আমার দেখা হয়। এই অনুষ্ঠানে যারা যুক্ত হতে চাও তারা নিচে স্ক্রোল হয়ে যাচ্ছে যে দুটো নম্বর, সেই দুটো নম্বরের যে কোনো একটাতে আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের যারা আমাদের নতুন গান বন্ধু তাদের অনুরোধ করছি তোমরা তোমাদের অডিও আমাদের পাঠাতে পারো, গানের অডিও বা গানের ভিডিও আমাদের পাঠাতে পারো, এবং সেখান থেকে যদি সিলেক্টেড হও তাহলে অবশ্যই এই গানের আড্ডায় আসতে পারবে। সঙ্গে অবশ্যই রয়েছেন দেবাশিস সাহা কিবোর্ডে, যাকে ছাড়া অনুষ্ঠানটা কোনোভাবেই সম্ভব নয়। আজকে আমাদের স্টুডিওতে অতিথি শিল্পী হয়ে এসেছেন সঙ্গীত শিল্পী শ্রীমতী স্বর্ণালী পাল। দিদি, তোমাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। নমস্কার। আজকে আমি এই স্টুডিওতে এসে সায়ন্তনীর আড্ডায় ভীষণ নিজেকে ভালো লাগছে, আনন্দ হচ্ছে। সঙ্গে দেবাশিস তার পিয়ানো এবং সায়ন্তনীর কিছু গল্প এবং সুরে এবং ছন্দে। তো আশা করি আমিও গান গেয়ে আপনাদেরকে আনন্দ দিতে পারবো, খুশি করতে পারবো। আমি আবার আপনাদের সঙ্গে কথায় আসছি এখানে গানের জন্য। আমি গানে ঢুকি। একেবারে শুরু হয়ে যাক আজকের অনুষ্ঠান। কাতারে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায় না মানে সান্ত্বনা। সুখ আসে দিশে দিশে বেড়ায় কাতরে, মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে।
ফুরায় বেলা ফুরায় খেলা সন্ধ্যা হয়ে আসে কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে কাঁদে তখন আকুল মন কাঁপে তরাসে হবে গতি বিশ্বপতি শান্তি কোথায় আছে তোমারে দাও আশা পুরাও তুমি এসো কাছে তোমারে দাও আশা পুরাও তুমি এসো কাছে তোমারে দাও আশা পুরাও তুমি এসো কাছে সকাতরে ওই কাঁদিছে সকলে শোনো শোনো পিতা কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। অত্যন্ত প্রিয় গান দিদি, এটা আমার নিজেরও এটা রেকর্ড করা আছে। এত ভালো লাগে এই গানটি, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা সঙ্গীত, ভীষণ সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। প্রত্যেকটা কথার মধ্যে দিয়ে আলাদা একটা আলাদা জগতে যেন আমরা চলে যাই, একেবারেই তাই। তোমার যে এই যে গানের এত সুন্দর যে গাইছো দিদি, তার তো চর্চাটা কি একেবারে ছোটবেলা থেকে শুরু করেছো? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার শৈশব শুরু হয় বাবার কাছে গান শুনে। তো বাবার সঙ্গে যখন বাবা মূলত গাইতেন বাউল এবং শ্যামা সঙ্গীত, যদিও দুটোই উল্টো মানে পোলের, বাট স্টিল শুনে বড় হয়েছি জন্মে। তারপরে এবার স্কুলে যখন পড়াশোনা করছি, স্কুলে দিদিমণিরা আমাকে খুঁজে পায় আর কি, তোর গান হবে। তো এমনি করতে করতে অনুষ্ঠান করতে করতে বাড়িতে খবর আসে, তখন আমি বাবা আর কি আমাকে এবং আমার জেঠু দুজনে মিলে আমাকে একজন সঙ্গীতজ্ঞ রবি বন্দ্যোপাধ্যায়, যিনি পৌশালী মুখার্জি ওডিসি ডান্সার, বিখ্যাত ওডিসি ডান্সার, তো ওনার বাবা, আচ্ছা আচ্ছা, ওনার কাছে আমার বলতে পারো যেটা আর কি শিক্ষা নিয়ে যে চণ্ডীগড়ের যে আমাদের প্রাচীন কলা কেন্দ্রের যে এক্সামটা, সেইটা সিলেবাস মেনটেন করে সেটা শেখা, এবং সেখানে তো শিখছি এবং খুব সুন্দর সব রকম গান গাইতাম তখন। তারপরে আমি যখন ক্লাস 10 পাস করলাম, তখন আমি 11-12 পড়ছি, তখন আমি যেভাবেই হোক পৌঁছে গেলাম গুরু প্রয়াত সবিনয় রায়ের কাছে। তো সবিনয় রায়কে আমি যখন মানে শিখতে যাব, সেটা তো একটা বিশাল ব্যাপার। সবিনয় রায় তখন আমার বয়স 18, খুবই ছোট তখন। গিয়ে দেখলাম যে উনি অমৃতের সাগরে ঠনঠনিয়া কালীবাড়ির উল্টো দিকে দোতলা একটা বাড়িতে উনি তখন ক্লাস করাতেন। ওখানে অনিমাদি বসে আছেন, অনেকে বয়োজ্যেষ্ঠ, মানে এখন আমার মায়ের বয়সী অনিমাদি, তো অনিমা চ্যাটার্জি, ওরা ক্লাস করছে। তো আমাকে অডিশন নিয়ে উনি গান শুনলেন, শুনে আমাকে নিলেন। তো আমি তো প্রথম দিন অমৃতের সাগরে গানটা গিয়ে শুনছি, অমৃতের সাগরে গানটা চলছে, সে আর আমি কি বুঝি আর কি মানে পারবো ধামার। তো এমন অবস্থায় আমি শুরু করলাম, এবং সবিনয় রায়কে সঙ্গ করার জন্য আমি তখন শাস্ত্রীয় সঙ্গীত পণ্ডিত প্রয়াত যামিনী গাঙ্গুলির কাছে, সিটি কলেজের পাশে ওনার বাড়ি, তো সেখানে আমি সুন্দরভাবে আনুষ্ঠানিকভাবে শাস্ত্রীয় সঙ্গীতে যোগদান করলাম। উনি আমাকে সরস্বতী নামে ডাকতেন, তখন ওনার অনেক বয়স হয়েছে, আর আমি ওটা করে আমি
কলেজে চলে যেতাম। ভোরবেলা আমাকে উনি যেতে বলতেন, আর আমারও সুবিধা হতো কারণ আমি তখন তো কলেজে শিবনাথ শাস্ত্রী কলেজ নাকি? না, আমি গুরুদাস কলেজে আচ্ছা আচ্ছা, মানে ওটা করে তুমি কলেজে যেতে? কলেজ যেতাম আমি, রাইট। তা এই অবস্থায় শাস্ত্রীয় সঙ্গীত শুরু হলো। বেশি দিন শাস্ত্রীয় সঙ্গীত আমি করতে পারিনি, বছর 4 মতো করেছি। তো তারপরে সবিনয় রায়ে চললো। তা এমন করতে করতে আমি আবার জীবনের মাঝখানে নানা রকমভাবেই তো পরিবর্তনশীল জীবন, তো সেই পরিবর্তনশীল জীবনে অনেক কিছু, চাকরি জীবন, পারিবারিক জীবন, মা বাবা, শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড, বন্ধু বান্ধব সকলকে খুশি করতে করতে বেশ খানিকটা এই প্রফেশনালি গানটা একটুখানি বন্ধ হয়ে গেছিলো, মানে শিক্ষকের কাছে যাওয়া। কারণ তখন সবিনয়দা চলে গেলেন পূর্বাচলে, তখন আমার বাড়ি থেকে অনেকটা দূরে। তো সেইটা তখন আমি চাকরি করছি, ওয়াখার্ডে আমি চাকরি করছি, এবং সেখানে আমি তখন যানবাহনের খুব প্রতিকূলতা ছিল। আমি থাকতাম এসএন ব্যানার্জি রোড, মৌলালি। তো মৌলালি থেকে আমাদের সল্টলেক স্টেডিয়ামে যাওয়ার খুব যে একবারে কমিউনিকেশনস ছিল তা না, সেই হিসাবে আমি তখন ওটা বন্ধ হলো। ওনাকে বলেই উনি আমাকে একটা সুন্দরভাবে সার্টিফিকেট লিখে দিলেন, যেটা আমার কাছে এখনও আছে। উনি বললেন, তুমি কোথায় তোমার যাওয়া আসাটা আছে? তো তখন আমি বললাম, আমি এরকম আমার কর্মজগতে আমি একটুখানি বালিগঞ্জ ফাঁড়ির কাছে আমার একটু যাতায়াত আছে। তো বললো, তাহলে তুমি মায়ার কাছে চলে যাও। তখন মায়া সেনের কাছে আমি অল্প সময় গেছিলাম। ওই চিঠিটা দেখাতেই উনি বৃহস্পতিবারের ক্লাসে আমাকে নিলেন, যে ক্লাসে আমি গিয়ে দেখলাম আমি তখন অনেকটাই চিনে গেছি ওনার কাছে। 12 বছর করার সাথে সাথে অল ইন্ডিয়া রেডিওতে গাইছি, তথ্যকেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান করছি, রবীন্দ্রভারতী সোসাইটিতে গাইছি, করতে করতে সবাইকে চিনে গেছিলাম। তো মায়াদের ক্লাসে আমি পেলাম বৃহস্পতিবার সন্ধ্যাবেলা 6:30। সেই ক্লাসে স্বাগতা, অপালা, তারপরে আমাদের আরও অনেকে রয়েছেন, নামগুলো মনে করতে পারছি না এই মুহূর্তে। তো তাদের ক্লাসে আমাকে নিলেন, কিন্তু আমি কিন্তু সেই পিছন সারির ছাত্রী রইলাম ওনার কাছে, যেহেতু নতুন। তো সেই ব্যাপারটা বেশ, মানে সুবিনাদার বাদিকের জায়গাটা আমি কলেজ থেকে ফিরলেও কিন্তু ওটা ফাঁকা থাকতো। সুবিনাদার কাছে আমি যখন যেতাম ওই জায়গাটা আমার জন্য ফাঁকা থাকতো। ওনার সঙ্গে সঙ্গীত শিক্ষার আসরে আমি 2 বছরের গান করেছি। তো সেই যে একটা ওনার কাছে আমি খুব ছোট হলেও উনি আন্তরিকভাবে আমাকে যেভাবে স্নেহ করতেন, হয়তো ওনার সঙ্গে ঘুরে বেড়াইনি কোথাও, বা তখন তো ছবির জগতে এত ক্যামেরা বন্দি করার অভ্যাস তখন ছবি তোলা ছিল না। আর আমি তখন অনেক শিশুই বলাতে, তখন এত ছবির রমরমাও ছিল না, মানে ছবি যে পোস্ট করতে হবে সেটা নেই। কিন্তু সঙ্গীত শিক্ষার আসরে এখন অল ইন্ডিয়া রেডিওতে গিয়ে যদি খুঁজে বের করি তাহলে সেটা পাওয়া যাবে, একেবারে সেরকম ব্যাপারটা। আর ওই ক্যান্টিনে বসে বাবলুদা, শ্রীকান্তদা, বাবলুদা আর মানে স্টুডিও যতক্ষণ না খালি হচ্ছে সেই সময় অপেক্ষা করতো। ওনারা দুজনে গল্প করছেন, আমি হাঁ করে ওনাদের গল্প শুনছি, বিকজ আমি তো তখন পার্টিসিপেট করতে পারি না একেবারে। তো এমনি করতে করতে আমার এই সময়টা, তারপরে অনেকটা সময় পরে আমার পারিবারিক জীবনে যখন আমার হাজব্যান্ড সমিত, যখন খুব ভালো বন্ধু আমার, সারা জীবনই আমার সঙ্গে গানের ব্যাপারে আমাকে খুব সহযোগিতা করেছে, আমার ছেলেরাও করেছে, শ্বশুর শাশুড়িও করেছেন। তো এমন অবস্থায় যখন ওর রিটায়ারমেন্টের পরে আমি একটু সময়টা আমার মনে হলো এবার একটুখানি আমাকে যেমন করে হোক একটু বেরোবার, আমাকে রাস্তাটা খুঁজতে হবে। ও বলছিল অনেকদিন থেকে ও চাকরি করতে করতে, কিন্তু আমি সেটা না করে উঠতে পারিনি। কারণ বেরোলে যেটা হয় মহিলাদের এত কিছু বাড়ির দেখভাল করা, সেটা হয়ে ওঠেনি। তো ও রিটায়ার করার পরে আমি সুবিনয় রায়ের পুত্র, জানো তুমিও একই গুরু শিষ্য, তো সেখানে আমি সুরঞ্জনদার কাছে গত বছর 11ই জুলাই, আমি আষাঢ় মাসের মোটামুটি শেষের দিন কিনা মনে নেই, তবে শেষের দিকে 3-4 দিন এরকম বাকি, আমি ওনার কাছে চলে গেলাম। উনি বলেন, একদম তুমি চলে এসো। খুব সুন্দরভাবে ওনার কাছে এখন ওনার চরণের কাছে বসে আমি প্রতি মঙ্গলবার ক্লাস করছি। উনি শুরু করলেন একটা আষাঢ়ের গান দিয়ে। তো সেই অবস্থায় আমি এখন সুরঞ্জনদার ক্লাস করছি এবং খুব আনন্দে আছি, বিকজ আমার ঘরানাটা কিন্তু ঘরানাতেই রয়ে গেলাম একেবারে। তো সেটা আমার কাছে একটা বিশাল প্রাপ্তি। মাঝখানে আমি 2-1 জায়গায় চেষ্টা করেছি, কিন্তু আমার সেটা আমাকে টানেনি, বুঝতে পেরেছি, টানেনি একেবারে।
তো সেই হিসাবে আমার সঙ্গীত জগৎ হচ্ছে এইরকম। বেশ, যাবো আমরা পরের গানে, আবার ফিরবো আড্ডায়। বাহির পথে বিবাগী হিয়া কিসের খোঁজে গেলি, আয় আয় রে ফিরে আয়। বাহির পথে বিবাগী হিয়া কিসের খোঁজে গেলি, আয় আয় রে ফিরে আয়। পুরানো ঘরে দুয়ার দিয়া ছেড়ায় শোনো মেলি, বসিবি নিরালায়, আয় আয় রে ফিরে আয়। সারাটা বেলা সাগর ধারে কুড়ালে যত নুরে, নানা রঙের শামুক ভারে বোঝাই হলো ঝুরে। লবণ বরাবরের পাড়ে প্রখর তাপে পুরে, মরিলি পিপাসায় ঢেউয়ের দোল তুলিল রোল অকুল তল জুড়ে। কহিল বাণী কি জানি কি ভাষায়, আয় আয় রে ফিরে আয়। বিরাম হলো আরামহীন যদি রে তোর ঘরে, না যদি রয় সাথী সন্ধ্যা যদি তন্দ্রালীন মৌন অনাদরে, না যদি জালে বাতি তবু তো আছে আধার কোণে ধ্যানের ধানগুলি। একলা বসে আপন মনে মুছিবি তার গুলি, গাঁথিবি তারে রতন হারে বুকেতে নিবি তুলি। মধুর বেদনায় কানন দিতে ফুলের রীতি না হয় গেছে ভুলি। তারকায় আছে গগন কিনারায়, আয় আয় রে ফিরে আয়। বাহির পথে বিবাগী হিয়া কিসের খোঁজে গেলি, আয় আয় রে ফিরে আয়। আমরা রয়েছি সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনীর আড্ডায় এই অনুষ্ঠানে। আর আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী স্বর্ণালী পাল। দিদি, তোমার গান খুব ভালো লাগলো, এটিও আমার খুব প্রিয় গান। আর সবকটি গানই একটু কম শোনা যায়,
বাহিরপথে বিভাগী হিয়া কম শোনা যায়, এবং এটা খুব একটা মানে এত সুন্দর একটা গান, শুনতেই মানে সুরের বুননটাই এমন যে শুনতে ভারী আনন্দ হয়। কিন্তু আমি দর্শকদের একটু জানিয়ে দিই যে তুমি কিন্তু শুধুমাত্র সঙ্গীত শিল্পী নও, তোমার কাজের রেঞ্জ অনেক বেশি। দিদি কিন্তু খুব ভালো ছবি আঁকতে পারেন, খুব ভালো পেন্টার। একটু দিদির কাছ থেকে শুনে নি সেই অভিজ্ঞতার কথা, একটু যদি বলো। মানে এটা শৈশবের একটা ভালো লাগার একটা ইচ্ছাগুলো যেমন সকলের থাকে, কিন্তু হয়ে ওঠে না। আমার হয়তো সকলের আশীর্বাদে, গুরুজনদের আশীর্বাদে হয়ে উঠেছে। তা আমি একটু ওই যখন ফাঁকা হলাম, দুই ছেলে আমার, তো যখন ওরা একজন আইএসসিতে গেল, মানে এই প্রসঙ্গ না বললে আমার শুরুটা কোথায় সেটা বলা যাবে না, তাই বলছি আর কি। তো সেক্ষেত্রে ও আরেকজন গেল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক। হ্যাঁ, তো তখন আমি দেখলাম বেশ একটুখানি সময় পাওয়া গেছে, তো ইচ্ছাটা এবার পূরণ করে ফেলতে হবে। আর আমার দাদা ছোটোবেলায় খুব ভালো আঁকতেন, তো ও রামলাল সাউয়ের কাছে প্রথাগতভাবে শিখত। তখন দাদার থেকে আমি 5-6 বছরের ছোট, তো তখন ওর আঁকাগুলো দেখতাম। তা দেখতে দেখতে বেশ মনের মধ্যে একটা স্বপ্ন তৈরি হয় না যে আমিও চেষ্টা করবো আঁকতে। তা সে তো ছোটোবেলা গেল। তো এইবার আমি এই 2012-তে আমি এসে ভাবলাম যে আমি আর কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করতে, আমার আর করতে গিয়ে এই সবগুলো আর হচ্ছে না। আবার গানটা আমি ফিরে পেতে চাই এবং আবার একটু ছবি আঁকতে অনেকদিন থেকে বাড়িতে চর্চা করছিলাম, আমার সুমিত আমার বন্ধুর মতোই। তো যাই হোক, তো করতে করতে আমি ওই সময়টা ফাঁকা পেলাম। দুই ছেলেই মোটামুটি বাড়িতে আর নেই, ওরা দুজনেই ব্যাঙ্গালোরে আর একজন নরেন্দ্রপুরে রয়েছে। সময়টা পাওয়া গেল, আমি দিশিলহাতে চলে গেলাম। চলে গিয়ে সুমিতকে বললাম, অফিস থেকে তুমি ওখানে চলে এসো। দিয়ে অনেক সুন্দর করে রং তুলি, ক্যানভাস, বিভিন্ন রকম ফ্যাব্রিয়ানো পেপার সব কিনে নিয়ে চলে এলাম। আর কল্পনাগুলো তো আঁকার জিনিসটা হচ্ছে এমনই না, এটা আমার যে ইচ্ছাটা, এটা তো আমি প্রথাগতভাবে শিখিনি। এটার জন্য আমার কিন্তু কোনো অনুশীলন বা বই থাকা বা কিছু ছবি আঁকা, যেটা দেখে দেখে শেখা, কেমন করে স্ট্রেট লাইন, কেমন করে স্ট্রোক, মানে আমি আমার আঁকা জীবনটা যখন শুরু হয়েছে, মাঝখানে আমি অনেক বড় বড় শিল্পীর সঙ্গে আমি মানে একাত্ম হয়েছি, তাদের সঙ্গে আমি মেলামেশা করতে সুযোগ পেয়েছি। কিন্তু আমি না তাদেরকে বলেছিলাম, আপনারা যখন আঁকেন আমি যদি একটু বসে থাকি, আপনারা যদি পারমিশন দেন, কিন্তু ওনারা না অ্যালাউ করেনি। আচ্ছা, এটা একটা আমার কাছে জিজ্ঞাসা, যেটা কেন। আচ্ছা, এটা আমার কাছে বড় আমি নাম নেব না, অনেক বড় শিল্পীর সঙ্গে আমি এক্সিবিশন করেছি এবং তারা আমার কাছে এসে আমাকে খুব সুন্দরভাবে তারিফ করেছেন যে তোমার স্ট্রোক খুব সুন্দর যাচ্ছে। কিন্তু যখন আমি বলেছি যে আপনি যখন আঁকছেন তখন আপনার একটুখানি বসে আমি দেখব আপনি কেমন করছেন, সেটা কিন্তু ওনারা রাজি হন না। একজন নয়, 2-3 জন, আমি নাম বলতে পারবো না, কারণ সেটা আমার ধৃষ্টতা হবে, নাম বলাটা ঠিক হবে না। যেহেতু আমি কোনো আর্ট কলেজে বা আর্ট শিক্ষকের কাছে শিখিনি, প্রথাগত শিক্ষা যেহেতু সেইভাবে নেই, সেই কারণে আমি তো নিজেই আঁকা ভালোবেসে করেছি, নিজেই সেলফ টট করতে 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 আমার প্রচুর আঁকা। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে এখনকার যুগে যেরকম তোমার ওই অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং, হ্যাঁ মানে ওই তোমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, দ্যাট এসব হয়েছে না, তখন ওই ক্যানভাসের ছবিগুলো আর আমার যত স্টোরি, মানে আমি একটুখানি, আমার একটা অর্গানাইজেশন আছে, সেটা তুমি জানো বা অনেকে জানো। তুমি সকলকে বলো, তুমি যে ইমাজের কর্ণধার সেটা তুমি সবাইকে জানাও। হ্যাঁ, ইমাজ তো আমার তো একটা স্কুল, কমার্শিয়াল স্কুল, কিন্তু আগন্তুক, আচ্ছা সন্তোষপুর আগন্তুক, এটা আমার 2012-তে মানে 14-তে রেজিস্টার্ড, 12 থেকে তার স্বপ্নের বুনন, এটা আমার ব্রেন চাইল্ড। তো এখানে আমার অটিজম নিয়ে, বৃদ্ধারা নিয়ে, পিছিয়ে পড়া মানুষদের নিয়ে আমার কাজ শুরু। সেই ভালো লাগা থেকেই আমি সময় পাওয়ার জন্য সেগুলো শুরু করেছি। সেটা রেজিস্ট্রেশন হয় 14 সালে, মানে এটা একটা এনজিও, সেইটা এনজিও। ওকে, সেখানে আমি তখন পয়সা কোত্থেকে আসবে, আঁকা বিক্রি করে যে পয়সাটা আসতো সেই পয়সা দিয়ে ওটাকে নিয়ে এগিয়েছিলাম। বেশ। আর আমাকে বাইরে থেকে মানুষজন ইনিশিয়ালি আমাকে পেতে হয়নি, কারণ আমি নিজে গান করছি, নিজে ছবি আঁকছি। তো সেই গানটা দিয়ে সবাইকে মন এনজয় মানে জয় করছি, মনে আনন্দ দিচ্ছি, তারা আমার কাছে বন্ধু হয়ে যাচ্ছে। আর ছবি দিয়ে আমি
যাদের ভালো লাগছে সেখানে আমরা কিছু পয়সা তো লাগে একটা এনজিও চালাতে গেলে, তো সেভাবে আমার শুরু হলো জার্নিটা। বাস এই আর কি। আঁকার ব্যাপারে আরও অনেক গল্প হয়ে যাচ্ছে আমার। আঁকা বলতে এটাই আর কি, বিভিন্ন মানে অনেক অনেক কাজের পরিধিটা অনেক বেশি। হ্যাঁ, আঁকাটা ভালো লেগে গেছে অনেকের। মানে শুধু আঁকা তো নয়, এনজিও একটা বিশাল বড়, মানে ইমাজ ছাড়াও আগন্তুকও একটা খুব বড় জায়গা। মানে অনেকগুলো কাজের মধ্যে তুমি নিজেকে ব্যাপৃত রেখেছো, অথচ এত সুন্দর করে সংসারও করছো। অনেক শুভেচ্ছা দিদি। যাবো পরের গানে, আবার ফিরবো আড্ডায়, কেমন? আরেকটা গান করি। ঝড়ের রাতে তোমার ভেষার পরাণ সখা বন্ধু হে আজি ঝড়ের রাতে তোমার ভেষার পরাণ সখা বন্ধু হে দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবে তাই বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ
পরাণ সখা বন্ধু হে আজি ঝড়ের রাতে তোমার অভিশাপ পরাণ সখা বন্ধু হে খুব সুন্দর শুনলাম দিদি। এই গানটি যেমন মুক্ত ছন্দে হয় তেমন আবার তালেও হয়, তালেও খুব সুন্দর লাগে শুনতে, একটা অন্যরকম হয়। আমি গাইনি কখনো। হ্যাঁ, এটা তালে, আমি আসলে তালে গাই। আচ্ছা, মানে এটা সুরঞ্জনদার কাছেই আমার শেখা। তো দুটোই খুব সুন্দর, দুটোরই আলাদা আলাদা একটা অ্যাকচুয়ালি এটা আমি অনুভব করলাম যে ঢালা গান করলে ভালো হয়। মানে মাকে হারালাম জাস্ট 28 তারিখ, কালকে মাস হয়েছে। তো তোমরা বলেছি তোমাদেরকে, তো মাকে ফিল করেই এখন রিসেন্টলি এই 2-4 দিনের কাজটা, এই যে শাড়িটা পরে আছি সেই শাড়িটা মা হাতে করে যখন বেঁচে ছিল, সাদা শাড়ি মা একটা লাগবে, মা হাতে করে দিয়ে গেছে। তো এগুলো একটা আলাদা একটা অনুভব থেকে আর কি সেই গানটা এলো আর কি, তাই জন্যই এত সুন্দর। আজকে যে গানগুলো তুমি সায়ন্তনীর আড্ডায়, আমি আপনাদেরকে বলছি, সায়ন্তনীর আড্ডায় আমি যেটা করছি আজকে সবগুলো কিন্তু আমার মাকে ভেবে এবং মাকে কল্পনায় রেখে, এবং সাথে দেবশিসদা আছেন, বলা নয় যে আমি যেই শুনলাম যে উনি শুধু পিয়ানো, আমার মানে তবলা থাকবে না, অন্য কিছু ইনস্ট্রুমেন্ট থাকবে না, শুধু পিয়ানো থাকবে, আর আমি নিজের মতো করে শুধু গলায় গাইতে পারবো, আর সঙ্গে ও আমাকে প্রশ্ন করবে এবং আমিও একটু বলতে পারবো আপনাদের কাছে আমার মায়ের কথা। এটা আমার কাছে খুব তৃপ্তি দিয়েছে আমাকে। তো সেই হিসেবে খুব সুন্দর করে কথাও বলেছো দিদি। আর দিদি কিন্তু অনেক মাটির কাজ করেন, তো স্কাল্পচার করো অনেক। হ্যাঁ, সবটাই ওই আমার বাড়ির লোকেরা আমাকে এতই আদরে বাঁদর করে দিয়েছে আর কি। মানে যখন যা করেছি তখন কেউ বাধা দেয়নি। তা এটা সব পরিবারের সবার জন্য হয় না, আমি জানি এটা হয় না। তো সেই জন্য মানে এখানে সকলের পার্টিসিপেশন ইম্পর্টেন্ট, কেউ মানে কম যাবে না। শাশুড়ি, মা, বাবা, ভাই, বোন, সামনে মানে প্রথম পরিসরের যে বন্ধু বান্ধব, তারা যদি আমাকে এনকারেজ না করে, তারা যদি বলে এটা কী করছিস, মাটির ভুলভাল কাজ করছিস, প্রথমটা তো ভুলভাল কাজই হয়, তারপরে একটা সুন্দর প্রতিস্থাপন। কারণ আমি দেখেছি আসলে তোমার স্কাল্পচার তোমার বাড়িতে গিয়েও, আর তোমার যে শ্রদ্ধা অনুষ্ঠান সুবিনয় রায়ের শ্রদ্ধা অনুষ্ঠান, সেখানে তুমি সুবিনয় রায়ের প্রতিকৃতি বানিয়ে দিয়েছিলে আমাদের গুরু শ্রী সুরঞ্জন রায়ের হাতে। তাই দিদি কিন্তু খুব সুন্দর স্কাল্পচার করে। মানে এটাও আর কি স্বপ্ন থেকে আমারও, মানে ওই তারক গড়াইয়ের একটা, মানে উনি একটা বিশাল বড় মাপের মানুষ, তারক গড়াই স্কাল্পচার। তো ওনার কাছে একটা 6 দিনের একটা মাস্টার ক্লাসের একটা কাজ করেছিলাম, ওয়ার্কশপ করেছিলাম। উনি আমাকে, আমি গভর্নমেন্ট এডুকেটেড নই জেনেও কিন্তু উনি আমাকে নিয়েছেন, আমার কর্মক্ষমতা বা আমার কর্মদক্ষতা বা যাই হোক না কেন, তা সেটার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞতার জন্য। এবং 6 দিনে আমি যেটা শিখেছি সেটারই এগুলো দেখছো। ওটা টেরাকোটা ছিল, আর পরে আমি স্কাল্পচার, আমার বন্ধুরা আছে, সুব্রত, সমীর, সব বন্ধুরা আছে, ওদেরকে জিজ্ঞেস করতে করতে হয়ে গেছে, সবাই হয়ে গেছে। খুব সুন্দর, খুব গুণী মানুষ দিদি আমাদের সঙ্গে রয়েছে আজ। মানে সেটা না, আমরা সবাই পারি, কিন্তু পরিস্থিতি সবসময় না সবাই পারে না, এটা কিছু একটা ইনবর্ন ব্যাপার থাকে দিদি। সবাই সমস্ত শিল্পের মাধ্যমগুলোতে আমরা সবাই স্বচ্ছন্দ হয়ে যেতাম যদি সবাই সব পারতাম, তা হয় না, একেবারেই হয় না। কিন্তু ভেতরের ইচ্ছেটা খুব বড় ব্যাপার আমার মনে হয়, যেটা এবং যেটা পরিবারের, যেটা তুমি বারবার বলছো যে একটা পরিবারের সাপোর্ট ছাড়া আমরা কেউই কিন্তু কিছু করতে পারি না। সারাক্ষণ আমার পেছনে কথা বলতো, সেটা কিন্তু শুধু একজন মহিলার ক্ষেত্রে যেরকম ভীষণ দরকার, কিন্তু একজন পুরুষও কিন্তু কখনো তার বাড়িতে যদি সাপোর্ট না থাকে, শিল্পের মাধ্যম নিয়ে তিনি কিন্তু এগোতে পারবেন না। ওরাও খুব আনন্দ উপভোগ করে আমি যে কাজগুলো করি। আমার ছেলেরাও খুব ইন্সপায়ার্ড যে মা এখনো এই বয়সে যে সব কাজ শেষ হয়ে গেছে, চাকরি ছেড়ে এইটা করছো, খুব ভালো। অনেক শুভেচ্ছা দিদি। যাবো পরের গানে, আবার ফির গানটা গাই, চলো। এটাও দাদার কাছে শেখা,
সুরঞ্জনদার কাছে শেখা। চলো। সাথে মেলাও যারা চড়াই তোমার ধেনু, ওদের সাথে মেলাও যারা চড়াই তোমার ধেনু। তোমার নামে বাজায়, তোমার নামে বাজায় যারা বেনু, ওদের সাথে মেলাও যারা চড়াই তোমার ধেনু। পাষাণ দিয়ে বাঁধা ঘাটে এই যে কোলাহলের হাটে, পাষাণ দিয়ে বাঁধা ঘাটে এই যে কোলাহলের হাটে, কেন কেন আমি কিসের লোভে এনু, ওদের সাথে মেলাও যারা চড়াই তোমার ধেনু। ওরা কি ডাক ডাকে, ওরা কি ডাক ডাকে, বনের পাতাগুলি কারি সারা, তৃণের অঙ্গুলি, ওরা কি ডাক ডাকে, ওরা কি ডাক ডাকে, প্রাণে আমার লীলা ভরে খেলেন প্রাণের খেলা ঘরে, প্রাণে আমার লীলা ভরে খেলেন প্রাণের খেলা ঘরে, পাখির পাখির মুখে এই যে খবর পেনু, ওদের সাথে মেলাও যারা চড়াই তোমার ধেনু, তোমার নামে বাজায়, তোমার নামে বাজায় যারা বেনু, ওদের সাথে মেলাও যারা চড়াই তোমার ধেনু। খুব সুন্দর শুনছি দিদি, এটিও খুব প্রিয় গান, আমাদের দুজনেরই একই গুরুর কাছেই শেখা। একদম। তো খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠান। আর আমার মনে হয় যারা ক্যামেরার ওপারে রয়েছেন আমাদের সঙ্গে এবং যারা পরেও দেখবেন অনুষ্ঠানটা, তাদের প্রত্যেকের অনুষ্ঠান খুব ভালো লাগবে। আমাদের কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর একেবারেই অনুষ্ঠানের শেষে এসে পৌঁছেছি, দিদির শেষ গান দিয়ে অনুষ্ঠানটা আজকে
আজকের মতন শেষ হবে। অনেক শুভেচ্ছা রইল দিদি তোমার এই এত বড় কর্মকাণ্ডের, যে তুমি কাণ্ডারি হয়ে এত সুন্দর কাজ করছো। আরও এগিয়ে চলো, এবং আমাদের স্টুডিওর তরফ থেকে তোমাকে আবারও আমন্ত্রণ জানিয়ে রাখলাম, আবারও এসো, একসাথে অনেক কাজ করব। আমি জাস্ট একটা কথা বলবো, যে আপনারা যারা ওপারে যারা রয়েছেন আমাদের অনুষ্ঠান দেখছেন বা দেখে থাকেন, এটা তো আমি তো আজকে প্রথম, বহু দিন পর, বহু মাস পরে এসেছি প্রথম, কিন্তু আপনি অনুষ্ঠানে আসতে পারেন, ভীষণ আনন্দ হবে। গান গাওয়া না, গল্প। দেবাশিস দা আর সায়ন্তনীর সঙ্গে এত সুন্দর সুন্দরভাবে গল্প, এত আতিথেয়তা, মানে মানে আমাদের গানের জগতে এত আতিথেয়তা পাওয়া যায় না। গেলাম, দুটো গান করে চলে এলাম, টাকা পয়সা লেনাদেনা হলো কি হলো না, মন ভার করে এলাম, যা হোক না কেন, এখানে এত সুন্দর একটা গল্প হচ্ছে, সেই গল্প করতে করতে সুন্দর সময়টা কাটলো, এটা আপনার মনে রাখার মতো। তো আপনারা সায়ন্তনীর আড্ডায় আসতে পারেন, এবং সঙ্গে দেবাশিস দা আরেকজন ভালো মানুষ, এত সুন্দর পিয়ানোটা মানে বাজাচ্ছেন, আমি শুনে মুগ্ধ। এবং আপনারা রেডি হয়ে পড়ুন, চলে আসুন। একেবারে দেবাশিস দা সবসময় অসাধারণ বাজায়, এবং সেই কারণেই এত মানুষ ছুটে আসেন এখানে এবং গাইতে। এই অনুষ্ঠানটি যথেষ্ট জনপ্রিয়, দিদি যেরকম বললেন তেমনভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং চলে আসতে পারেন এখানে গানে গল্পে আড্ডায় মেতে উঠতে। গানে চলে যাই। ঠিক। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা, দ্বারের পাশে। মেঘের পরে মেঘ জমেছে, কাজের দিনে নানা কাজে থাকে নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারি আশাসে, মেঘের পরে মেঘ জমেছে।
যদি না দেখা দাও করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। দূরের বানে মেলে আঁখি কেবল আমি চেয়ে থাকি, পরাণ আমার কেঁদে বেড়ায় দূরান্ত বাতাসে, মেঘের পরে মেঘ জমেছে, আধার করে